আমরা পূর্বের ভিডিওতে অঙ্কের ক এবং খ নং অংশের সমাধান করেছি। এখন আমরা গ নং অংশের সমাধান করব। আমাদের গ অংশে বলা হয়েছে ডিসেম্বর 31, 2022 সালের আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পার্শ্ব দেখাও। এটি করার জন্য আমরা এখানে মনা ট্রেডার্স আর্থিক বিবরণী আংশিক কেন লিখলাম, কারণ এখানে আমাদের অঙ্কে স্পষ্ট করে বলা আছে শুধু সম্পদ অংশ দেখাতে হয়। আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই সম্পদ এবং দায় সমান করতে হয়, কিন্তু এখানে যেহেতু আমাদের অঙ্কে অবশ্যই অংশ আংশিক করতে বলছে, সেজন্য আমরা কি করলাম, সম্পদ অংশ দেখাতে বলছে, এজন্য আমরা শুধু সম্পদ আংশিক কথাটা লিখে দিয়েছি। এবং তারিখটি সবসময় কত হয় আমরা জানি, আর্থিক বিবরণী বছরের শেষ তারিখে করা হয়, এই জন্য আমরা 2022 সালের 31 ডিসেম্বর এই তারিখটি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমাদের বিষয় হচ্ছে, দেখো রেওয়া মিলে যতগুলো সম্পদ আছে সেই সম্পদগুলো আমাদের এখানে দেখাতে হবে। আমরা যদি প্রথম দিক থেকে লক্ষ্য করি, তাহলে প্রথম যে সম্পদটির নাম আছে সেটি হচ্ছে অফিস সরঞ্জাম। এটি হচ্ছে প্রতিষ্ঠানের কি একটি স্থায়ী সম্পদ। যেহেতু সম্পদের শ্রেণী বিভাগ আছে, সেই জন্য আমরা এখানে স্থায়ী সম্পদ যেহেতু আমাদের প্রথমেই দেয়া আছে, যেহেতু আমাদের প্রথম সম্পদটা স্থায়ী সম্পদ, সেহেতু আমরা এখানে স্থায়ী সম্পদ লিখে দেব। কি বলছে, স্থায়ী সম্পদের নাম হচ্ছে অফিস সরঞ্জাম, তাহলে অফিস সরঞ্জাম দিয়ে দেবো আমরা। তারপর কত টাকা বলা আছে, দেখো অফিস সরঞ্জাম বলা আছে 40,000 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, এই 40,000 টাকাকে আমরা অফিস সরঞ্জাম হিসেবে দিয়ে দেবো। এরপরে এই অফিস সরঞ্জাম থেকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা কি করব, বাদ দেব কি, অবচয়। আমাদের স্থায়ী সম্পদ থেকে আর্থিক বিবরণী প্রস্তুতি অবশ্যই অবচয় বাদ দিতে হবে। এখন এখানে দেখো পুঞ্জীভূত অপচয় অফিস সরঞ্জাম কত টাকা আছে, 4,000 টাকা। যদি কোনো স্থায়ী সম্পদের পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ রেওয়া মিলে দেয়া থাকে, তাহলে সেটিকে লিখতে হবে। তারপরে কি করতে হবে, এখন আমাদের সমন্বয়ের দিকে দেখতে হবে যে এই সম্পদের অপচয় আমরা এখানে এই সম্পদের কোনো অবচয় সমন্বয়ে দেয়া আছে কিনা। এখানে দেখো অফিস সরঞ্জামের উপর 10% হারে অবচয় ধার্য করা হয়েছে এখানে বলা আছে, যেটা আমরা যখন আমরা আয় বিবরণী প্রস্তুত করেছি তখন আমরা এই আয় বিবরণীতে অফিস সরঞ্জামের 10% অবচয় মানে কি, 40,000 টাকা 10%, 4,000 টাকা অবচয় আমরা ধার্য করেছি। তাহলে মোট অবচয়ের পরিমাণ হচ্ছে আমাদের কত টাকা, 8,000 টাকা। এখন কি করতে হবে, এই 8,000 টাকাকে আমরা কি করব, এই 8,000 টাকা এখান থেকে এই এই 40,000 থেকে 8,000 টাকা যেটা আমরা আছে অবচয়, এটিকে আমাদের বাদ দিতে হবে। 40,000 থেকে 8,000 বাদ দিলে টাকার পরিমাণ হবে আমাদের 32,000 টাকা। এরপরে আসবো আমরা, এখন অগ্রিম বীমা ব্যয় আর কোনো স্থায়ী সম্পদ অঙ্কে নাই, তাহলে তার পরের সম্পদগুলো লিখতে হবে। পরের সম্পদগুলো হচ্ছে চলতি সম্পদ। এখন আমরা চলতি সম্পদ দেব। চলতি সম্পদ দেখো কি বলছে, অগ্রিম বীমা ব্যয়। অগ্রিম বীমা সম্পর্কে, অগ্রিম বীমা ব্যয়ের অগ্রিম এটি সম্পদ, তাহলে অগ্রিম বীমা ব্যয় এটি আমাদের লিখে দিতে হবে অগ্রিম বীমা ব্যয়। এখন টাকা কত হবে, টাকা কি 12,000ই হবে, 12,000 হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। এখন দেখো অফিস এই অগ্রিম বীমার এখানে কোনো খরচ হয়েছে কিনা। এখানে অঙ্কে বলা ছিল আমাদের কি, অঙ্কে দেখো প্রতি মাসে 6,000 টাকা হারে অগ্রিম বীমা নিঃশেষ হয়েছে। অর্থাৎ যখন আমরা আয় বিবরণী প্রস্তুত করেছি তখন কত টাকা, 600 টাকা হারে 6 × 7200 টাকা আমরা কি করেছি, খরচ হিসেবে দেখিয়েছি। তাহলে 8,000, এখানে 12,000 টাকাকে যদি আমরা 7,000, আমরা কি করেছি, 6 × 72 7,200 টাকাকে কি করছি, খরচ হিসেবে দেখিয়েছি। তাহলে অগ্রিম বীমা হাতে কত থাকবে, অগ্রিম বীমা তাহলে আমাদের টাকার পরিমাণ থাকবে হচ্ছে, যদি 12,000 থেকে ওটা খরচ হয় তাহলে টাকার পরিমাণ হবে আমাদের থাকবে 4,800 টাকা। এরপরে দেখো বলছে কি, অফিস সরবরাহ এটি নিশ্চিন্তে আমাদের সম্পদ, তাহলে অফিস সরবরাহ আমরা সম্পদ হিসেবে দিয়ে দিলাম। এই অফিস সরবরাহ সম্পর্কে এখানে কোনো ব্যয় অংশ আমরা দেখেছি কি না, অর্থাৎ সমন্বয়ে বলা থাকলে সেখানে দেখতে হবে ব্যয় কোনো, এখানে বলছে দেখো অব্যবহৃত অফিস সরবরাহ 4,500 টাকা, অর্থাৎ এখনো 4,500 টাকার আমাদের অফিস সরবরাহ ব্যবহার হয়নি। তাহলে এটার কোনো ক্যালকুলেশন আমাদের কি করতে হবে না, বের করতে হবে না, যেহেতু 4,500 টাকার অফিস সরবরাহ এখনো কি অব্যবহৃতই আছে। অবশিষ্ট ব্যবহৃত অংশটা তো আমরা কোথায় দেখিয়েছি, আয় বিবরণীতে দেখিয়েছি। এরপরে দেখো পুঞ্জীভূত অবচয় এটি নয়, এরপরে কি বলছে, প্রদেয় মজুরি এটি দায়। এখন বলা আছে কি, দেখো অগ্রিম পরিবহন খরচ, অগ্রিম ব্যয়ের কোনো ব্যয় যদি অগ্রিম প্রদত্ত হয় সেটি অবশ্যই প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ।
তাহলে অগ্রিম পরিবহন মালিক খরচ, পরিবহন প্রতিষ্ঠানকে আমরা অগ্রিম ৮,৫০০ টাকা দিয়ে রাখছি, তবে অবশ্যই এটি কি আমাদের সম্পদ। এখন এখানে কোনো ব্যয় আছে কিনা, এই অগ্রিম ব্যয়ের কোনো অংশ খরচ আছে কিনা সেটা আমাদের এই সমন্বয় করে বুঝতে হবে। দেখো অফিস ব্যবহৃত এটা নয়, অফিস সরঞ্জামও নয়, প্রতি মাসে অগ্রিম বীমা এটাও নয়, অনুপার্জিত সেবা এটা নয়। তারপর এখানে দেখো অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয় থেকে ৪,৫০০ টাকা সেবা পাওয়া গেছে। অর্থাৎ আমরা অগ্রিম পরিবহন খরচ দিয়েছিলাম কত, অগ্রিম পরিবহন খরচ দিয়েছিলাম পরিবহন সংস্থাকে আমরা টাকা দিয়েছিলাম কত, ৮,৫০০ টাকা। এই ৮,৫০০ টাকা আমরা পরিবহন কোম্পানিকে আমরা আগে দিয়েছি। এখন এখান থেকে কি বলছে যে অগ্রিম প্রদত্ত পরিবহন থেকে ৪,৫০০ টাকার আমরা সেবা নিয়েছি, তাহলে ৪,৫০০ টাকা কি করতে হবে আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তাহলে যেটার আমরা ব্যয় নিয়ে সেবা নিয়েছি সেটি আমরা কি করব, পরিবহন খরচ এখানে বাদ দেখাবো। আমরা এটাকে একটু এই পরিবহন খরচটাকে আমরা কোথায় দেখাবো, যেটা আয় বিবরণীতে আমরা দেখিয়েছি পরিবহন খরচ দেখিয়েছি কত, এখানে ৪,৫০০ টাকা, এখানে পরিবহন খরচ হবে ৪,৫০০ টাকা। কি করব, এখান থেকে আমাদের এটাকে অবশ্যই কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা এটাকে বাদ দেব, বাদ দিলে হলে টাকার পরিমাণ কত হচ্ছে, এখানে দেখো টাকার পরিমাণ হবে, অর্থাৎ ৮,৫০০ থেকে ৪,৫০০ বাদ দিলে হবে টাকার পরিমাণ আমাদের ৪,০০০ টাকা। এরপরে দেখো কি বলা আছে, এরপরে আমাদের সেবা প্রদত্ত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি ৫,০০০ টাকা। এটি কি, অর্থাৎ আমরা তো একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেবা প্রদান করেছে কিন্তু কি হয়েছে, টাকাটা এখনো পাওয়া যায়নি। যদি পরিবহন আমরা সেবা প্রদান করি এবং টাকা না পাই, সেটার নাম হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব কত টাকার সেবা প্রদান করা হয়েছে, ৫,০০০ টাকা। তাহলে ৫,০০০ টাকা, আর কোনো আয় আমাদের অঙ্কে নেই। এখন কি করতে হবে, এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে টাকা মোট টাকার পরিমাণ আছে এটিকে আমাদের কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে আমরা স্থায়ী সম্পদ পেয়ে গেছি ৩৫,০০০ টাকা। এখন আমরা এই যে ৪টা চলতি সম্পদ বের করলাম, ৪টা চলতি সম্পদ আমরা বের করলে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি হলো ১৮,৩০০ টাকা। এই অংশের কাজ কি, এই অংশের কাজ হচ্ছে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আবার কি করতে হবে, এই যেটা আমরা বের করলাম এখানে, এখান থেকে এইটাকে আমরা কি করব, যোগ করব। তাহলে এখান থেকে এটাকে আমরা যোগ করব, যোগ করলে অর্থাৎ চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ যোগ করলে পাওয়া যাচ্ছে আমাদের ৫০,৩০০ টাকা। এটি হচ্ছে কি, এটি হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। এটি এখানে ডাবল আন্ডারলাইন দিতে হবে এবং এটি হচ্ছে কি লিখতে হবে, মোট সম্পদ। এটি হচ্ছে আমাদের আংশিক আর্থিক অবস্থার বিবরণী। ধন্যবাদ। এতক্ষণ